অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে পরিমাণ লাগাতার অপমান, কটু কথা, কুৎসা, ইতিহাসের বিকৃতি, নোংরামি করেছে লোকটা। তারপর গতকাল সরকার হঠাৎ বলে বসলো যে অমুক তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আরে বিজেপি তাকে সংসদে পাঠিয়েছে, সাংসদ পদটাকে আগে খারিজ করান, সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে সাংসদ পদ খারিজ করা। ভারতবর্ষের দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে অপমান করছে সব দল এক হয়ে, খারিজ করান। বিজেপি আগে বহিষ্কার করুক, আর এখানে ফৌজদারি মামলা অবিলম্বে স্টেপ নিক। আমরা একটা বলছি যে এই লোকটি যখন কোনো সম্মান পেয়েছে বা বিজেপি তাকে সাংসদ করেছে তখন খারাপ কথা বলেনি, ফলে কখন সাংসদ করেছে বা কখন পুরস্কার পেয়েছে ওই কথাগুলো তুলে লাভ নেই, কিন্তু যখন খারাপ কাজটা করেছে তখন তাকে কিন্তু সংসদ থেকে বরখাস্ত করতে হবে। বিজেপির পার্টির সদিচ্ছাটা কোথায়? আজকে তো শুনলাম আবার বলা হয়েছে উনি কি ক্ষমা চেয়েছেন সেটা নাকি আবার পজিটিভ। কিসের পজিটিভ? নেতাজিকে অপমান করার পর দেশ এবং বিশ্বব্যাপী সেখান থেকে সমালোচনা, প্রতিবাদের ঝড় উঠেছে। ঘরে বাইরে চাপে পড়ে কি একটা লোক দেখানো ক্ষমা চাওয়ার নাটক, তাকে আবার সঙ্গে সঙ্গে বিজেপি প্রোটেকশন দিতে নেমেছে। এই যে স্টেটমেন্টটা, এটা পজিটিভ ভাবে নেওয়া উচিত। এটা তো প্রোটেকশন দেয়া হচ্ছে, এইভাবে নেওয়া উচিত বিজেপি সম্পর্কে। অবিলম্বে অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজ করতে হবে। বিজেপি স্ট্রংগেস্ট স্টেটমেন্ট দিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে এবং ফৌজদারি মামলা তার বিরুদ্ধে শুধু কাগজে কলমে করলে হবে না, তাকে পদক্ষেপের আওতায় আনতে হবে। না হলে মনে হবে, প্রমাণিত হবে, স্পষ্ট বোঝা যাবে যে গোটা পেছনটায় বিজেপি তার সফট সাপোর্ট দিয়ে চলেছে। অনন্ত মহারাজকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। উনি যা বলেছেন, নেতাজি সম্পর্কে বলেছেন, এবার ওনার কয়টা চালাচামুন্ড যদি সোশ্যাল মিডিয়ায় আরো কুৎসা করে থাকে, তারা যদি অ্যারেস্ট হয়, তো যে লোকটা মূল, আরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছে বাংলার বুকে দাঁড়িয়ে, তো সে অ্যারেস্ট হবে না তো কে হবে? কেন অ্যারেস্ট হচ্ছে না? কোন কারণে পুলিশ এখনো তাকে ছেড়ে রেখেছে? অবিলম্বে অনন্ত মহারাজকে অ্যারেস্ট করা দরকার, অবিলম্বে তার সাংসদ পদ খারিজ করা দরকার, অবিলম্বে তাকে বিজেপি, যদি দেখা সত্যি তারা নেতাজিকে, আর গোটা জিনিসটা এই যে এত সব বিজেপি এখন যেসব কথাবার্তা গুলো বলছে, প্রথম কদিন তো কেউ কোনো প্রতিবাদ করেননি। অনন্ত মহারাজ যখন থেকে নেতাজিকে অপমান করেছে তখন রাজ্য বিজেপি হোক, রাজ্য সরকার হোক, কেন্দ্রের বিজেপি, কেউ প্রতিবাদ করেনি। প্রথম রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ আমরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিবাদ শুরু করেছেন। সারা বাংলা থেকে প্রতিবাদ উঠেছে। তারপরে এরা এখন বলছে একটা পুরস্কার কেড়ে নেওয়া হলো। আরে পুরস্কার যখন পেয়েছিল তখন তো এগুলো বলেনি। আপনারা যখন সাংসদ করেছিলেন তখন তো এগুলো বলেনি। এখন যখন বলেছে, তো শুধু পুরস্কার কাটছেন কেন? এটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরির জন্য। আপনি অ্যারেস্ট করুন। 2, সাংসদ পদ খারিজ করুন। 3, বিজেপির যদি সত্যি নেতাজিকে সম্মান জানাতে হয়, অবিলম্বে অনন্ত মহারাজকে পার্টি থেকে বহিষ্কার করে দিন। এবার মুশকিল হচ্ছে, এখন এত জল গড়িয়েছে, এখন বিজেপি যেটাই করবে তাতে প্রমাণিত হবে ঘরে বাইরে চাপে পড়ে করছে। ওরা কিন্তু মন থেকে নেতাজিকে অপমানকারীকে ওরা কোন রকম প্রতিবাদ করলো না। এফআইআর কি? অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। অনন্ত মহারাজ শুড বি অ্যারেস্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অনন্ত মহারাজ
তিনি কটু কথা বলার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে মাল্যদান করে প্রতিবাদ করেছেন, তারপর বাকিদের টনক নড়েছে। ওটা কোনো ক্ষমা চাওয়া হয়নি, ওটা একটা নাটক, ওটা কোনো ক্ষমা চাওয়া হয়নি। এবং ওই ক্ষমা চাওয়াটা হচ্ছে এইগুলো বাঁচাবার জন্য, এখন অ্যারেস্ট বাঁচাবার, এমপি পদ বাঁচাবার, ওকে ওর মদতদাতারা যারা এতদিন ওর খারাপ কথাগুলোর কোনো প্রতিবাদ করেনি, তারা এখন কড়া পদক্ষেপ থেকে বাঁচাতে গিয়ে এখন এই সমস্ত ক্ষমা চাওয়ার নাটক করার বদবুদ্ধি দিয়েছে। এটা একটা ফেস সেভিং এবং কড়া ব্যবস্থা এড়াবার নাটক। কোনো অবস্থায় প্রশাসনের উচিত নয় এই নাটকে কোনোভাবে প্রভাবিত হওয়া। বিজেপি বার্তাটি জারি করেছে, সেখানে কোথাও কিন্তু ক্ষমা শব্দের অনন্ত মহারাজ ঘরে বাইরে চাপে পড়ে বিজেপির পরামর্শদাতাদের পরামর্শে অ্যারেস্ট থেকে বাঁচতে, ঘরে বাইরে চাপে, সংসদে বিপদে, এই সমস্ত থেকে চাপতে মদতদাতাদের নির্দেশে এই দুঃখ প্রকাশের নাটক করেছেন। ওখানে ক্ষমা চাইতে গেলে যেগুলো বলতে হয় সেগুলো নেই। দুই, কার সম্পর্কে বলেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একতরফা কুৎসা করে গেছেন, আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে কুৎসা করেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা গৌরবময় ফেজ সম্পর্কে কুৎসা করেছেন। এবং যতক্ষণ না মমতা ব্যানার্জি প্রতিবাদে নেমেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিজেপি সরকার এরা কেউ কিচ্ছু করেনি। ফলে এই বিবৃতি, ওনার যেটা ভিডিও বার্তা, এটা লোক দেখানো, ফেস সেভিং এবং ওকে প্রোটেক্ট করার জন্য পরামর্শ দিয়ে করা। অবিলম্বে ওকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, নির্মল ঘোষের গ্রেফতারি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ল উইল টেক ইটস ওন কোর্স। নির্মল ঘোষ বা কেউ ধরা পড়েছেন, তারা এবং তাদের আইনজীবীরা যা বলার বলবেন। কোনো অবস্থাতে আমি এখানে কোনো মন্তব্য করব না। কিন্তু যে পদ্ধতিতে এই ডিম এবং পুলিশ কাস্টডিতে থাকা অ্যাকিউজদের উপর অর্গানাইজড আক্রমণ চলছে, এটা হতে পারে না, এটা জাস্ট হতে পারে না। এটাকে যারা আপনারা মানে খুব ভাবে দেখাচ্ছেন গৌরবময়, যে দেখুন জনরোষ, না, এটা হতে পারে না। এটা একটা অর্গানাইজড একটা ফোর্স ওখানে থাকছে, আর পুলিশ এটা কি করে অ্যালাউ করছে? যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কিন্তু এখনো প্রমাণিত কোনো দোষী নন, যে ব্যক্তি হতে পারে, তাকে পুলিশ কাস্টডিতে আছে। পুলিশ তো পোজ দিয়ে ছবি ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে, সামনেটা সরিয়ে দিচ্ছে, ওই সরকারি প্রেমিসেসের মধ্যে লোক ঢুকে দাঁড়িয়ে ডিম মারছে, পুলিশের গায়েও ডিম লাগছে। এটা কোন কালচার হচ্ছে? আগে কখনো কোনো অভিযুক্ত অ্যারেস্ট হয়নি। কোর্টের বিচার হবে, কোর্টে দেবে, তাদের আইনজীবীরা বলবে, এদের আইনজীবীরা বলবে। কিন্তু একজন অ্যাকিউজডকে কখনো পুলিশ হেফাজতে, কখনো কোর্ট থেকে বের করার সময় যেভাবে অর্গানাইজড ওয়েতে পলিটিক্যাল মোটিভ, কনস্পিরেসি এবং ন্যারেটিভ নিয়ে অ্যাটাক করা হচ্ছে, এই অ্যাটাক কিন্তু সমর্থনযোগ্য নয়। আবার আপনাদের তো আবার জনরস পাল্টে যায়। এই অসভ্যতাময়ীগুলো যদি আবার অন্য ক্ষেত্রে হয়ে থাকে তখন প্রতিবাদে, শুধু কারুর গায়ে তৃণমূলের কোনো রং থাকলে তখন এই অর্গানাইজড ক্রাইমটা তখন তো আপনাদের কাছে সব জনরোষ হয়ে যায়। একটা কিছু লোক যারা তৃণমূল বিরোধী পার্টি করে, তারা অর্গানাইজড হয়ে এই ধরনের কাণ্ড কারখানা করেছে, পুলিশের সাহায্যে, পুলিশ মদত দিয়েছে। নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তার অ্যারেস্ট নিয়ে, কেসের মেরিট নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কোনো মন্তব্য করব না। তার পক্ষে না, তার বিপক্ষে না, কোনোভাবে করব না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, অভয়া কাণ্ড আমরা সবাই নিন্দা করেছি,
এখন সেখানে 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মেন অ্যাকিউজকে অ্যারেস্ট করে নিল। তারপরে আপনারা বললেন সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছে। তো সিবিআই তো এতদিন ধরে করলো তো না, নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রে। নির্মল ঘোষ যদি দোষী হয়ে থাকেন তো সিবিআই ধরেনি কেন? 3টি কোর্ট, অনারেবল কোর্ট, লার্নেড কোর্ট মনিটর করেছেন কেসটা। ট্রায়াল কোর্ট, রেসপেক্টেড হাইকোর্ট, রেসপেক্টেড সুপ্রিম কোর্ট, সব পক্ষের সব আইনজীবী সব অভিযোগ করেছেন। তারপরেও কিন্তু সিবিআই সব দিক থেকে নির্মল ঘোষকে অ্যারেস্ট করেননি। এখন যদি মনে হয় যে তাদের ফিরিয়ে এনে তাদের নির্মল মানে পুলিশকে আবার কোনোভাবে ঢুকিয়ে এনে বিজেপির স্থির করে দেয়া পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফরচুনেট। তাই যদি হয়, তদন্ত যদি তাই শুরু হয়, তাহলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, অভয়ার পোস্টমর্টেমটা নিখুঁতভাবে হয়েছে বলে যে কয়েকজন জুনিয়র ডক্টরের সই ছিল, অবিলম্বে তাদের কাস্টডিতে নিয়ে এই তদন্ত করা উচিত। অভয়ার পোস্টমর্টেম হয়েছিল, সেখানে সাক্ষী দিয়েছিলেন কয়েকজন জুনিয়র ডক্টর যে সব ঠিকঠাক ভাবে হয়েছে, এখানে কোনো ম্যানিপুলেশন নেই। কোন জুনিয়র ডক্টররা ওখানেই ছিলেন? তাদের মধ্যে কয়েকজন তো আবার উই ওয়ান্ট জাস্টিসেও এসেছিলেন। ফলে 5 জন না কজন জুনিয়র ডক্টর, যে কজনই হোক সংখ্যাটা, যাদের সই আছে, যদি নির্মল ঘোষকে কাস্টডিতে নিয়ে কেন শ্মশানে গেছে হয়, তাহলে এই 5 জন জুনিয়র ডক্টরকে কাস্টডিতে নিয়ে ওই পোস্টমর্টমটা কি হয়েছিল সিআইডি দেখুক। রাজনৈতিক লোক হলে ন্যারেটিভটা জোরদার হয়, তৃণমূল হলে ন্যারেটিভটা জোরদার হয়। সিবিআই 2 বছর ধরে লোকটার দোষ কিছু না পেলেও একটা 80 বছরের লোককে ডিম মারা যায়, আর যে 5 জন বা 6 জন, আমি জানি না ঠিক, ম্যাডাম, যখন প্রথমে পোস্টমর্টেম হলো যাতে কারুর কোনো স্বচ্ছতার অভাব না হয়, তো জুনিয়র ডক্টরদেরই তো সেখানে রাখা হয়েছিল সাক্ষী হিসেবে, তো তাদের তো সই আছে, তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। সিআইডি অবিলম্বে যে জুনিয়র ডক্টররা পোস্টমর্টম সব ঠিক ছিল, তাহলে তাদেরকে এবার কাস্টডিতে নেওয়া হোক, মানে কোর্টে তাদের 164 করানো হোক। তারা বলুন যে তারা কি দেখেছেন, তারা ভুল দেখেছেন না অন্যায় জিনিসে সই করেছেন। 164 করান, কাস্টডিতে নিন, 164 করান এই কজনকে। যে জুনিয়র ডক্টররা অভয়ার পোস্টমর্টেমের সময় ছিলেন এবং সম্মতি এবং সব ঠিকঠাক হয়েছে সই করেছেন, তাদের কাস্টডিতে নেওয়া হোক, 164 করানো হোক। সেটা না করে এখন এখানে এই সমস্ত যারা তৃণমূলের লোক আছে বা তৃণমূল দেখিয়ে তাদেরকে আগে ধরে আনা, তাদের একটা ন্যারেটিভ তৈরি করে, যাতে সিবিআই ধরেনি কেন নির্মল ঘোষকে এতদিন, কেন ধরেনি সিবিআই? যদি নির্মল ঘোষ অন্যায় করে থাকে, আমরা নির্মল ঘোষকে ডিফেন্ড করছি না, আমি অ্যাটলিস্ট করছি না, তা আপনার সিবিআই কেন ধরেনি 2 বছর আগে? কেন ধরেনি? কেন আবার সিবিআই হাত থেকে আপনাদের রাজ্য পুলিশে আনতে হচ্ছে? তার মানে কি সিবিআই আপনাদের আস্থা নেই? হাউ ক্যান ইট বি পসিবল যে সিবিআইও চলবে, রাজ্য পুলিশও চলবে? মানে কি? তার মানে রাজ্য বিজেপির পলিটিক্যাল এজেন্ডার যে কাজগুলো, সেইগুলোর জন্য বিজেপি তাদের নিয়ন্ত্রণে থাকা এখানকার পুলিশকে ব্যবহার করার জন্য এই মামলাগুলিকে করানো হচ্ছে। দেখুন, এখন এগুলো তাদের এখন একটা হয়েছে মানে এই ধরনের কথা বললে তার তো আইনে তিনি যা যা ব্যবস্থা নেওয়ার নিন। এনআরএস হাসপাতালের ঘটনা নিয়ে আমরা পরিষ্কার সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত চাই। এনআরএস হাসপাতালে নার্সের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেখানেও তো এই প্রশ্নগুলো করা যায়। মনিটরিং কোথায় ছিল, নজরদারি কোথায় ছিল, কেন? এবং যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে সেই মৃতা নার্সের
পরিবার থেকে আবেদন যে এনআরএস এ যেন পোস্টমর্টম না হয়, ওটা যেন কলকাতা মেডিকেল কলেজে হয়। তাহলে কেন, কোন সে কারণ যেখানে ওই হাসপাতাল, যেখানে সরকারি হাসপাতাল, যেখানে তিনি কাজ করেন, সেইখানে পোস্টমর্টমে কেন অনাস্থা? ফলে একের পর এক প্রশ্ন আছে। অভয়ার সময় যারা মোমবাতি নিয়ে নেমেছিলেন তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা তখনও প্রতিবাদ করেছি। আর এখনো প্রশ্নের উত্তর, আমরা অহেতুক রাজনীতি করতে চাই না, কিন্তু যেভাবে শোনা যাচ্ছে ওখানে যারা প্রথম সব ছবি তুলেছিলেন মোবাইলে, যেভাবে শোনা গেছে তাদের ছবি সব ডিলিট করানো হয়েছে, যেভাবে পরিবারের সেন্টিমেন্ট, এনআরএস এ পোস্টমর্টম হবে না কেন, কিসের জন্য? কেন মনে হলো যে এনআরএস এ পোস্টমর্টম হবে না? কেন মনে হলো এনআরএস এ ম্যানিপুলেটেড হতে পারে? কেন মনে হলো? ফলে এই প্রশ্নগুলোর উত্তর সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। ওনার ব্যাপার আমি বলতে পারবো না। এখন দেখুন, এই ধরনের কথার উপর এ তো কি বলবো বলুন, এগুলো তো কোনো মানে মানে এগুলো তো ট্যাক্স ফ্রি, যে যা ইচ্ছে বলতে পারে, যে যা তো বলতে পারে। এই অবান্তর কথাগুলো বলার মানে কি আছে? তাহলে এবার অন্যান্য জায়গার যে বড় বড় ঘটনা, বিভিন্ন ঘটনা, সেগুলোর জন্য সেখানকার সমস্ত যারা বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির কনসার্ন মন্ত্রী, তাদেরকেও তাহলে অ্যারেস্ট করা হোক। আরজিকরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তার যা যা করণীয় ছিল, যে পুলিশকে ইনস্ট্রাকশন দেয়া অবিলম্বে ধরো, তো পুলিশ ধরেছে, এবং সেই ধরাটা যে সঠিক ছিল সেটা তো কোর্টের নির্দেশে সিবিআই তদন্তে সেটা তো স্পষ্ট হয়ে গেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাদা ছোঁড়া হচ্ছে কেন? তিনিও প্রতিবাদ করেছেন, তিনিও রাস্তায় হেঁটেছেন। একদম লজ্জাজনক ঘটনা। আজ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী আমাদের ঘরের মেয়েদের জন্য, ছাত্রীদের জন্য মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। শুধু দেশে নয়, শুধু বিভিন্ন রাজ্যে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এই কন্যাশ্রী প্রকল্প পুরস্কার পেয়েছে, সম্মান পেয়েছে, স্বীকৃতি পেয়েছে। এখন নতুন রাজ্য সরকার এসে আজকের দিনটাই কন্যাশ্রী বদলে কন্যা রত্ন দিবস বলে পালন করছেন। শুধু নাম বদল, এই করে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে মুছে ফেলা যায়? শ্রী আউট, রত্নহীন, বাট মমতা বন্দ্যোপাধ্যায় অলওয়েজ। তো সুতরাং একটা শ্রী বদলে রত্ন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, কন্যাশ্রী থেকে শুরু করে একের পর এক, আজকে এটা চোখে লাগছে, দৃষ্টিকটু লাগছে। এটা নতুন সরকারের অত্যন্ত একটা জঘন্য পদক্ষেপ, যে তুমি আগের সরকারের সমস্তটা নিচ্ছ, সারা পৃথিবী প্রশংসা করেছে, তুমি শুধু নামটা বদল করে দেবে। শুধু নাম আর রং বদলে সরকার হয়েছে, কাজ তো সব করে গেছেন মমতা ব্যানার্জি। শ্রী কন্যাশ্রী ছিল, শ্রী বাদ দিল, কন্যা রত্ন করলো, কিন্তু গোটা স্কিমটা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের ঘরের মেয়েদের জন্য। ফলে শ্রী আউট, রত্নহীন, বাট মমতা ব্যানার্জি অলওয়েজ। বলছি, এই যেরকম প্রকল্পের নাম বদল হচ্ছে, সেরকম কলকাতা শহরের রেলিং থেকে শুরু করে ডিভাইডার রং বদল হচ্ছে, নীল সাদা থেকে গেরুয়া সাদা। দেখুন, গেরুয়া ব্যাপারটার একটা অত্যন্ত পবিত্রতা আছে। এবার নীল সাদা তাদের একটা তাৎপর্য আছে। নীল সাদা কেন, প্রত্যেকটি রঙের আলাদা মাহাত্ম্য এবং তাৎপর্য আছে, কিন্তু গেরুয়ার সঙ্গে পবিত্রতা যেমন আছে, তার সঙ্গে একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল একটা সিম্বল, সবকিছুর বিষয় আছে। ফলে গেরুয়া যত্রতত্র ব্যবহার করলে একটা সমস্যা হয়। এরপর মানে রাস্তাঘাটে অনেক কিছু হয়, কে পানের পিক ফেলছে, হ্যাঁ, মানে কে কোথায় একটা পানের পিক ফেললো, মানে সাধারণত ভাবে যা হয়, যেগুলো উচিত নয়, আমরা তো সেসব করে থাকি। তারপর আরো অন্য ধরনের কাজ কেউ করে ফেললো ফুটপাতের ধারে, সেগুলো গেরুয়া তার জন্য পেতে দেওয়ার কি দরকার? গেরুয়ার পবিত্রতাটা তো রাখুন। গেরুয়া অবশ্যই, এটা গেরুয়া মানে শুধু একটা পার্টির নয়, গেরুয়া একটা
সন্ন্যাস, আধ্যাত্মিকতা, পবিত্রতা এগুলোর প্রতি গেরুয়া ব্যবহারেরও শাস্ত্রীয় মতে কিছু রীতিনীতি আছে। সব সন্ন্যাসীও দেখবেন গেরুয়া সব সন্ন্যাসী গেরুয়া পড়তে পারেন না, তার আগেও স্টেজ থাকে। ফলে রাস্তাঘাটে যত্রতত্র ভাবে যদি গেরুয়া ব্যবহার হয় এবং সেই দেয়ালগুলোয় যদি দেখেন আপনি কেউ বা কারা কোনো অপকীর্তি করেছে, সেটা গেরুয়ার মর্যাদাই হবে। এটা সব জায়গায় ছেলে মানুষই চলতে পারে। অত্যন্ত খারাপ কাজ হয়েছে। মুর্শিদাবাদের ঘটনা, 4টে বাচ্চাকে কুপিয়েছে একটা বদ লোক। সে একটা বিকৃত মানসিকতার কাজ করছিল। একটা বাচ্চা মেয়ে তার বলি হচ্ছিল, বাকি বাচ্চারা দেখে ফেলে, তারপর হাসু আর কোপ মেরেছে। 2জন মারা গেছে, 2টো বাচ্চা। এত বড় একটা মর্মান্তিক ঘটনা, 3জন মারা গেছে। প্রথমে 2জন গেছিল, তারপর আরেকজনেরও মৃত্যু হয়েছে, খুব গুরুতর অসুস্থ আহত ছিল। এটা আমরা বাংলাটাকে কোথায় নামাচ্ছি? আমরা যখন আগে বলতাম কোনো সামাজিক বিকৃত বিচ্ছিন্ন ঘটনা হলে, তখন সেটা কেউ বিশ্বাস করতেন না, সেটা থেকে শুরু করতেন একেবারে অমুক জবাব দাও দিয়ে, দাবি এক দফা এক। এখন মনে হচ্ছে না 4টে বাচ্চাকে কোপালো, 3জন মারা গেল বাংলার বুকে, এখন কেন দাবি এক দফা এক হবে না? আমরা তো বারবার বলেছি, এমন কিছু ঘটনা থাকে সেটা সমাজে একটা বিকৃত অপরাধ মনস্ক কাণ্ড ঘটে। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন, তখন আপনারা এগুলো কিন্তু মানেননি। যা ঘটনা হয়েছে সমস্ত হচ্ছে দাবি এক দফা এক। বাংলায় নজিরবিহীন ঘটনা ঘটলো। যদি ওপাশে 24 সালে অভয়ের ঘটনা ঘটে থাকে, তাহলে এখানে এনআরএস এর ঘটনাও ঘটলো, অস্বাভাবিক মৃত্যু। কিছুটা ওখানে অভয়ার যে ভয়ঙ্কর পরিণতি ছিল, এনআরএস হয়তো সেই ভয়ঙ্কর পরিণতি ঠাকুরের আশীর্বাদে নয়, বাট রহস্য মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, বহু প্রশ্ন ওটা মৃত্যু। দাবি এক দফা এক হবে না কেন? কেন বিচার বিভাগীয় তদন্ত হবে না? আবার এই যে বাচ্চা, 4টে বাচ্চাকে একসঙ্গে কোপালো, তার 3জন মারা গেল, দাবি এক দফা এক হবে না? ওখানে এবার দলে দলে লোক যাবেন না? ফলে একটা কুৎসিত অরাজক পরিস্থিতির দিকে গোটা জিনিসটা চলে গেছে। আমি আর একটা কথা বলি, আমি দেখেছি আগের দিন অত্যন্ত আপত্তিকর ভাবে এই তৃণমূল কংগ্রেসের খরচ ইত্যাদি যে মামলা চলছে তাই নিয়ে কিছু কথা বলা হচ্ছিল। আমি শুধু আপনাদের একটা কথা বলি, আমি মামলায় ঢুকতে চাই না, মামলার বিষয়ে, তার কারণ আমি জানি না এই অ্যাকাউন্ট, টাকা, খরচ এগুলো আমার দায়িত্বে নয়, আমি জানি না। কিন্তু আমার খুব খারাপ লাগছে যে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা, সেখানে সাংবাদিক এবং অসাংবাদিক কর্মীরা কাজ করে। খুব স্বাভাবিকভাবেই এই অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে তাদের বেতন আটকে গেছে এবং এটা অত্যন্ত অস্বস্তিকর প্রসঙ্গ। এবং সেটা নিয়েও আমি এখানে বসে দেখলাম চাটন থেকে শুরু করে কয়েকজনের মানে কত কৃতিত্ব যে আমরা আটকাচ্ছি, আমরা দেখবো এগুলো কি। সব দলের মুখপত্র থাকে, সিপিএম এর গণশক্তি আছে, কারুর দৈনিক, কারুর সাপ্তাহিক, কারুর অন্য, প্রত্যেকটি দলের থাকে, কংগ্রেসের আছে, তৃণমূলেরও আছে। 2004 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। এরপরে 21 সালে জুন জুলাই মাসে কাজ শুরু হয় এবং 21শে জুলাই দৈনিক সংস্করণে চলে আসে। যারা কাজ করেন তাদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যায়।
আরো যেরকম হয়, যারা মিডিয়াতে কাজ করেন আপনারা জানেন, যারা মূল জায়গায় কাজ করেন আবার জেলা থেকেও অনেক করেসপন্ডেন্ট পাঠান, তাদের নানা টার্মস কন্ডিশনস দিয়ে কাজ করাতে হয়। এবার মিডিয়ার ঘরে সবাই আপনারা জানেন সেগুলো, কেউ কেউ স্থায়ী থেকে যায়, কেউ হয়তো লেখার ভিত্তিতে বা ছবির ভিত্তিতে, মানে আমি এর আগে দেখেছি সাংবাদিকতা, আমি দীর্ঘদিন যুক্ত, আমি খুব বড় মসৃণ হাউসে কাজ করেছি, আবার হঠাৎ রুগ্ন হয়ে বন্ধের দিকে চলে যাওয়া মিডিয়া হাউসে কাজ করেছি, এবং সেই সময় কর্মীদের উপর যে কি জার্নালিস্ট, ফটো জার্নালিস্ট, নন জার্নালিস্ট, টেকনিক্যাল লোক, তাদের উপর দিয়ে যে কি কষ্ট আর ঝড় যায় সেগুলো আমরা জানি। আমি আগে এরম দেখেছি, প্রোডাক্টটা চলেনি, কোনো হাউস হয়তো বন্ধ হয়ে গেছে সময়ের। আমি এরমও দেখেছি মাদার কোম্পানির দোষ, মাদার কোম্পানির ব্যবসার দোষ, চালু মিডিয়া বন্ধ হয়ে গেছে, দেখেছি। কিন্তু এবার আমি প্রথম দেখছি ম্যানেজমেন্টও বেতন দিতে চায়, টাকাও আছে, শুধু কিছু লোক জোর করে টাকাটা আটকে রেখে সাংবাদিক, অসাংবাদিক এবং সাধারণ কর্মীদের বেতন আটকে রেখে তারা পৈশাচিক আনন্দ দেখাচ্ছে। আপনারা দেখুন না কার কি দেখার আছে। জাগো বাংলার অফিস আছে যান, আর কুণাল ঘোষ জাগো বাংলা থেকে একটা নয়া পয়সা নেয় না। কুণাল ঘোষ জাগো বাংলার পেরোলে নেই, কিন্তু যে সাংবাদিকরা, যে চিত্র সাংবাদিকরা, যে টেকনিক্যাল লোকেরা, যে ডিডিবি অপারেটররা, আরো সবাই যারা আছেন, মাস গেলে HR পাঠিয়ে দেয়, ওরা ব্যাংকের অ্যাকাউন্টে তার ঢুকে যায়। এর থেকে আর কোন স্বচ্ছতায় হবে? আপনাদের রাজনীতির জন্য আপনারা দলের অ্যাকাউন্ট থেকে 25 লাখ করে টাকা নিয়েছেন। সেদিনকে যারা এখানে বসছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 25 লাখ করে টাকা নিয়েছে ভোটে দাঁড়াতে। তখন অ্যাকাউন্ট খারাপ ছিল না? ঋতব্রত বন্ধ, চাটন ঋত টোটাল ভোটের হিসাব দেখিয়েছে 26 লাখ না 27 লাখ টাকা খরচা করেছে, তার মধ্যে 25 লাখ টাকা AITCর অ্যাকাউন্ট থেকে এসছে। 25 লাখ টাকা নেওয়া হয়ে গেল, ভোটে ব্যবহার হয়ে গেল, নিজেদের জেতা হয়ে গেল, বেইমানি হয়ে গেল। এবার রাজনৈতিক লড়াই করতে করতে কর্মী, এবং আমি শুধু বিশেষভাবে জাগো বাংলার সাংবাদিক, অসাংবাদিক, চিত্র সাংবাদিকদের আমি কথা বলছি, তাদের পেটে হাত দিয়ে বীরত্ব দেখাচ্ছে এই চাটন ঋতরা। এদের আগে দোষ ছিল, আমাকে সোশ্যাল মিডিয়ায় কে গালাগালি দিয়েছে, আমি তার ম্যানেজমেন্টকে ফোন করে আমার প্রভাব খাটিয়ে, আমি MP, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই কালচারের লোকেরা কথায় কথায় মিডিয়ার মালিককে কে আছে বা উপরে কে আছে তাদের ফোন করে করে মিডিয়ার, এরা গণতন্ত্র শেখাচ্ছে, এরা গণতন্ত্র শেখাচ্ছে। একটা খবর অপছন্দ হলে তো মালিকের কাছে ফোন যায়। যারা কাজ করেন জার্নালিস্ট, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, আজকে তাদের বেতন আটকে, এখানে প্রেস কর্নারে, প্রেস, এটা মিডিয়া কর্নার, প্রেস কর্নারে বসে এমন বীরত্ব দেখাচ্ছি যে আমি প্রেসের বেতন আটকে রেখেছি, ইঙ্গিত করে করে খারাপ কথা বলা হচ্ছে। প্রেস, হ্যাঁ, কেউ বামপন্থী, কেউ বিজেপি পন্থী, কেউ অমুকপন্থী তমুকপন্থী, মানুষ বোঝেন এখন। কিন্তু তার সঙ্গে একটা ছেলে বা একটি মেয়ের বেতন নিয়ে রাজনীতি করার লোক আমরা নই, এবং এটা দেখে কিন্তু খুব খারাপ লাগলো। এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কর্মীদের, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের গোটা অ্যাকাউন্ট, গোটা খরচ আমার কোনো ধারণা নেই, আমি জানি না। বাট যেহেতু এখানে বসে
গতকাল মুখপত্র ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলে রাখছি, যার যখন ইচ্ছা হবে দয়া করে জাগো বাংলা দপ্তরে গিয়ে দেখে রাখবেন যে কারা কাজ করছেন, কারা কাজ করেন, কারা বেতন পান এবং কত কষ্টে তারা আছেন। রাজনীতির লড়াই চলছে, বেঈমানরা দলের দখল নেওয়ার চেষ্টা করছে। আরে ভাই, বেতনগুলোকে ছেড়ে দিয়ে করো না। আর যা যা জবাব দেওয়া সে তো পার্টি দিচ্ছেন, তাদের ব্যাপার, আমি তার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু যেহেতু কাল জাগো বাংলা তুলে কথা বলা, মানে মুখপত্র ইঙ্গিত করে কথা বলা হয়েছে, আমি পরিষ্কার সেই জায়গাটা বলে রাখলাম যে এখানে প্রত্যেক মাসে নির্দিষ্ট গত 5 বছর ধরে কোনোদিন বেতন সংকট হয়নি। নির্দিষ্ট দিনে পার্টির হেড অফিস থেকে যারা কাজ করেন তাদের অ্যাকাউন্টে চলে যায়। আই রিপিট, কুণাল ঘোষ 1 পয়সা নেয় না। আমি দল করি, আমি এডিটোরিয়াল কন্টেন্ট মতামত দিই, ওরা কোনো পরামর্শ চাইলে দিই, কিন্তু যে টিমটা ওখানে কাজ করছে তাদের টাকা আটকে দিয়ে যারা এখানে বড় বড় গণতন্ত্রের বাণী শোনাচ্ছেন, প্রেসের সাহায্য নিচ্ছেন আর বিভিন্ন প্রেসকে ইঙ্গিত করে করে মিডিয়া হাউসকে কথা বলে দিচ্ছেন, এসব বালিশ কালচার, এইসব ফেরেববাজি চলতে পারে। চল বলেছেন যে প্রিন্সিপাল সাবমিশন দিয়েছে, তৃণমূলের 17টি যারা দিয়েছে একটা কোর্ট অবজারভেশন নিয়ে আমি এখানে কি বলবো। যারা উত্তর দেবে সেই উত্তরটার অপেক্ষা করুক। যে কেউ যদি কোনো হিসাব দিয়ে থাকে তার কাছে তো সেই হিসাবটা আছে বলে কোর্টে দিয়েছে। তো মাঝখানে যদি কোনো কেউ একটা বালিশ চাটা মাল ঝুঁকে তার মতো করে ভাব সম্প্রসারণ করে, তাহলে তো সেটা হতে পারে না। আমি একটা কথা বলছি, বিজেপির আমাদের সিপিএম এর শতরূপ ঘোষ একটা ইঙ্গিত করে একটা অভিযোগ করছিলেন। আমি সেই টিভি শোতে ছিলাম যে মেয়েটি, যে মহিলা চাটন ঋতুর বিরুদ্ধে রেপের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এবং তার তদন্ত শুরু হয়েছিল, সেই মহিলার অস্বাভাবিক এবং রহস্য মৃত্যুর অভিযোগ এনেছেন শতরূপ ঘোষ। আমাকে সাংবাদিকরা একাধিকজন এ বিষয়ে প্রশ্ন করেছেন। আমি পরিষ্কার বলছি, আমি এটা শতরূপের বক্তব্যকে, শতরূপ আলাদা দলের, ওদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু শতরূপ বেটার বলতে পারবে, কারণ এই বালিশ চাটা মালটাকে তো ওরা আগে বেশি ভালো করে চেনে আমাদের থেকে। বালিশ চাটা যখন ওখান থেকে এখানে এসেছিল, আমরা কজন আপত্তি করেছিলাম, শোনার লোক ছিল না। তো সেখানে শতরূপ, সিপিএম এর রাজ্য কমিটির সদস্য, শতরূপকে সেদিন বলতে শুনলাম যে মেয়েটি অভিযোগ তুলেছিলেন, বালুরঘাটের মেয়ে, বালুরঘাটের থানা এফআইআর ছিল, সেগুলো তো আমরাও জানি, তার একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং ঘটনাচক্রে সেই সময় কেউ দলবদল করছে, অমুক করছে, তাতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সে বেঁচেছে কি অন্য কিছু হয়েছে, তার পুরোদস্তুর তদন্ত চাই। আমি সাপোর্ট করছি। নতুন এত সরকার তো ফাইল খুলছেন, নতুন সরকার এত ফাইল খুলছেন, বালুরঘাট থানার কেসের ফাইল খুলুন, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, সমস্ত ব্যাংক ট্রানজাকশন, ওকে মেয়েটিকে চুপ করাবার জন্য ওর অ্যাকাউন্টে টাকা পর্যন্ত দেওয়া হয়েছিল। আমি নিজে জানি না মেয়েটির শেষ পরিণতি কি, কিন্তু শতরূপের অভিযোগ যদি ঠিক হয়, যদি মেয়েটির অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, আর সেই সময়টাতেই যদি এই সমস্ত বদল টদল সব নানা রকম হয়, কোনো প্রভাব খাটিয়ে সেই তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে কিনা, যে দল সরকারে থাকুক, পুরোদস্তুর আবার কেস খোলার জন্য, তদন্ত করার জন্য আবেদন করছি। আগে এই তদন্ত না করে বাকি ফাইল খোলার গল্প শোনাবেন না। এই বড় বড় কথা, ফাইল খুলছি, আগে ফাইল খুলুন। চাটনের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ এনেছিলেন, তার কণ্ঠরোধ করা হয়েছে নানাভাবে,
তিনি নানাভাবে প্রতিবাদ করেছেন, তার সমস্ত স্টিল ভিডিও এফআইআর কপি সব আছে। সিপিএম ঋতকে লাথ মেরে বার করে দেয়। আমাদের দলের ভুল, আমাদের দলের পাপ, ওই বালিশচাটা মালটাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। এবার শতরূপদের যেটা অভিযোগ, যে প্রভাব খাটিয়ে তারপর অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়েছে কিনা, আমরা তো জানি না হয়েছে কিনা। ফলে আমি শতরূপের বক্তব্যকে সমর্থন করছি। আমাকে যারা ফোনে রিয়াকশন চেয়েছেন, আমি বলেছিলাম একবারে দিয়ে দেবো, আমি একবারে দিয়ে দিলাম। दादा ये आनंद महाराज, इनके खिलाफ एफआईआर दर्ज करवाया गया है और उनका जो पद्मविभूषण अवार्ड था वो भी वापस ले लिया गया है। बीजेपी का कहना है कि ये अवार्ड ममता बनर्जी। देखिए, ये भाजपा को बकवास बंद करना चाहिए। ये अनंत महाराज नेताजी सुभाष चंद्र बोस को इंसल्ट किया है, बुरी तरह से इंसल्ट किया है। वो लोग बोल रहे हैं ममता बनर्जी का गवर्नमेंट उसको बंग विभूषण दिया था। अरे जब दिया था तब तो वो नहीं बोला था, और आप लोग तो उसको एमपी बना दिया है। उसका क्या है, बंग विभूषण अगर गलत है तो आप तो एमपी किया है, वो भी गलत है। लेकिन तब वो तो ऐसा नहीं बोला था। एक एमिनेंट पर्सन है वहां का, तो बंग विभूषण अगर वो वापस ले लिया, ठीक किया, लेकिन इसका एमपी पोस्ट तो खारिज करना चाहिए, कैंसिल करना चाहिए, भाजपा से तो निकल देना चाहिए। सिर्फ बंग विभूषण विथड्रॉ करके क्या होगा? भाजपा का अगर नेताजी सुभाष चंद्र बोस को रेस्पेक्ट दिखाना है तो एकदम पहले उसको अरेस्ट करना चाहिए। आनंद महाराज शुड बी अरेस्टेड इमीडिएटली, और उसको प्रोटेक्शन देने के लिए उसका जो सब पेट्रन है ना, वो लोग अभी माफी मांगने का नाटक करने के लिए बोला है, इसीलिए वीडियो छोड़ा है। वो नाटक है। नेताजी सुभाष चंद्र बोस को जिस तरह उन्होंने इंसल्ट किया, हमारा आजादी का लड़ाई को, आजाद हिंद फौज को जिस तरह इंसल्ट किया, उसको इमीडिएटली अरेस्ट करना चाहिए। आज किया गया है, कहा जा रहा है निर्मल घोष, जैसे कहा जा रहा है। देखिए, वो जो निर्मल घोष अभया केस में जो अरेस्ट हुआ है, उसका बारे में मैं कोई कमेंट नहीं करूंगा, क्योंकि ये लीगल मैटर है। हम इसके ऊपर कोई टिप्पणी नहीं करूंगा। लेकिन अब देखिए, पुलिस कस्टडी में उसका ऊपर जो हमला हो रहा है, एक ऑर्गेनाइज्ड गैंग गवर्नमेंट प्रेमिसेस के अंदर पुलिस कस्टडी में रहने वाले एक 80 इयर्स ओल्ड एक्यूज्ड नॉट गिल्टी प्रूव्ड, जिस तरह ये अंडा फेंक के अटैक किया है, फिजिकली हैकल किया है, ये ठीक नहीं है। लॉ एंड ऑर्डर के लिए ये ठीक नहीं है। मैं निर्मल घोष को सपोर्ट नहीं कर रहा हूं। लॉ विल टेक इट्स ओन कोर्स, लेकिन आपको यह समझना चाहिए, ममता बनर्जी जब पुलिस 24 आवर्स के अंदर ले लिया था कस्टडी में मेन एक्यूज्ड को, उसके बाद तो कोर्ट ने सीबीआई इन्वेस्टिगेशन दे दिया। तो सीबीआई इन्वेस्टिगेट किया। अगर निर्मल घोष को कुछ गलत था तो सीबीआई वो तो पहले ही अरेस्ट कर सकते थे। 3 कोर्ट पूरा जानते हैं सब, एक ट्रायल कोर्ट, 2 हाई कोर्ट, 3rd ऑनरेबल सुप्रीम कोर्ट, सब रिलेटेड पार्टी सब कुछ वहां पर बोला है। उसके बाद जो इन्वेस्टिगेशन सीबीआई ने किया, उसमें एक अरेस्ट नहीं किया था। अभी भाजपा को उनका पॉलिटिकल नैरेटिव एस्टेब्लिश करने के लिए वो पार्टी जिसका नाम बोला था उसको उठा के एक हीरोइज्म दिखाना है, तो वो लोग ऐसे ही कर रहा है। अगर निर्मल घोष गलत था तो सीबीआई अरेस्ट क्यों नहीं किया? लॉयर भी यही कहना है कि जो केस दिया गया है वो अवेलेबल सेक्शन है, उसमें अरेस्ट करके नहीं रखा जा सकता, इसलिए लौटने वाला एक दूसरा जब से उसमें 8 दिन का ये
देखिए, ये तो पूरा सब जानता है, अभी पूरा स्टेट में ये पुलिस राज जो हो रहा है ना, अब देखिए पूरा एक के बाद एक तृणमूल जो लीडर्स थे उसके खिलाफ केस, अरेस्ट, और जो लोग प्रेशर में आकर उनके पास सरेंडर कर रहे हैं उसका ऊपर कोई एक्शन नहीं है। तो ये पूरा पुलिस राज चल रहा है। पुलिस देखे प्रेशर डाल के डर का माहौल क्रिएट करके ये लोग अभी इसका पॉलिटिक्स कर रहा है। दादा एनआरएस को लेकर क्या कहना है आपका? ये जो एनआरएस में जो नर्स का एबनॉर्मल डेथ है उसका ऊपर हम लोग जुडिशियल इंक्वायरी डिमांड करते हैं। वो एक सिटिंग जज उसका लीडरशिप देना चाहिए। और अभया केस में जिस तरह बहुत सारे क्वेश्चन था, यहाँ पर भी बहुत सारा क्वेश्चंस है, लेकिन यहाँ पर कैंडल जलाने वाला लोग नहीं है। तो यहाँ पर जो लोग वहां पर अभया केस में इतना बड़ा बड़ा बात बोलते थे, अब वो मुंह पे पूरा लिको क्लास लगा के बैठा हुआ है। लेकिन बहुत सारा क्वेश्चंस है, क्यों जब सुना गया है उसका फैमिली ये डिमांड किया था, ये आपसे ही सुना, एनआरएस से नहीं पोस्टमार्टम होगा, मेडिकल क्यों बोला, क्यों ये नो कॉन्फिडेंस, क्या हुआ था, इसके पीछे क्या है, क्यों ये भी सुना। बहुत सारे तस्वीर जो लोग फोन में खींचा था वो डिलीट कराया गया, क्यों डिलीट कराया गया, किसके डर से डिलीट कर, ये एक नैरेटिव करने का सुविधा के लिए। तो इसीलिए हम लोग पूरा एक सिटिंग जज के अंडर में जुडिशियल इन्वेस्टिगेशन इंक्वायरी हमारा डिमांड है। थैंक यू।